হ্যালো এভরিওয়ান, যারা ক্লাস 12-এ আছো, যারা ক্লাস 11 আছো এবং যারা এবছর নিট দেবে, তাদের জন্য একটা বিরাট চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন। এই পরমাণু গঠন চ্যাপ্টারটা টোটাল একটা ডিটেলসে আলোচনা ওয়ান শট ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি একটা ছোট ভিডিওর মাধ্যমে। যারা নিট পরীক্ষা দেবে তাদের এখান থেকে কোশ্চেন আসবেই, যারা ক্লাস 12 আছো তাদের আসবে, ক্লাস 11 যারা আছো তারা আসবেই। এখান থেকে তোমরা বুঝতে পারবে বিষয়টা যদি নিখুঁত করে দেখো এবং স্ক্রিনশট করে এগুলো প্রত্যেকটা অংশ টুকে নাও, এখান থেকে বুঝতেই পারবে, এখান থেকে কোশ্চেন আসতেই হবে। দেখো, ফার্স্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাস্তবে মনে করো কোনো একজন ব্যক্তিকে সঠিকভাবে ডিনোট করার জন্য আমরা কি ব্যবহার করি না, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির টাইটেল, ওই ব্যক্তির বাবার নাম, ওই ব্যক্তির লোকেশন। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে ডিনোট করার জন্য আমরা চারটে সংখ্যা ইউজ করি, নাম, টাইটেল, বাবার নাম এবং লোকেশন। এই চারটে সংখ্যার সাহায্যে, এই চারটে জিনিসের সাহায্যে আমরা কোনো একজন ব্যক্তিকে যেমন ডিনোট করতে পারি, সেই রকম একটা পরমাণুর ক্ষেত্রে যদি ধরি, পরমাণু কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে, আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। নিলস বোরের অ্যাটমিক মডেল বা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো স্পেশাল কতগুলো, নিলস বোরের অ্যাটমিক মডেল কি বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো স্পেশাল কতগুলো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, যেখানে আর এর মানটা এমন হবে যে ওই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2 এর সঙ্গে সমান হয়। অর্থাৎ বিভিন্ন স্পেশাল কতগুলো 7টা বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। তাহলে এই যে বৃত্তাকার কক্ষপথগুলো ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে, এখানে যারা আছে এরা তো সবাই ইলেকট্রন। দেখো, মানুষের ক্ষেত্রে যেমন দেখতে আলাদা, ওই জন্যই আমরা কি করি, তাকে ডিনোট করতে পারি, সহজে চিনতে পারি। কিন্তু এখানের মধ্যে যদি একটা পরমাণুর ক্ষেত্রে দেখা যায়, প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে, দুটো, 2n² ফর্মুলা অনুযায়ী। ফার্স্ট কক্ষপথটাকে আমরা কি ধরি না, প্রথম কক্ষপথটাকে কে দিয়ে ডিনোট করি, দ্বিতীয় কক্ষপথটাকে এল, তারপরটা এম, তারপরে এন, তারপরে এন ও পি কিউ। অর্থাৎ দেখতেই পাচ্ছ, এগুলো ছোটবেলায় তোমরা পড়েছো অনেকে। আর প্রথম যে কক্ষপথ সেটাকে 1 নম্বর কক্ষপথ হিসেবে ধরা হয়, তাই কক্ষপথটাকে n=1 ধরা হয়। দ্বিতীয় কক্ষপথ n=2, 3 নম্বর কক্ষপথ n=3, 4 নম্বর কক্ষপথ যেটাকে n=4, 5 নম্বর কক্ষপথ n=5, 6 নম্বর কক্ষপথ n=6 এবং 7 নম্বর কক্ষপথ যেটা লাস্ট অরবিটাল 7 নম্বর কক্ষপথ n=7 ধরা হয়। এই কক্ষপথগুলো ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। প্রথম কক্ষে ইলেকট্রন থাকে কটা, দুটো, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে 32টা। অর্থাৎ 2n² ল অনুযায়ী প্রথম কক্ষপথে থাকবে, এন এর মানটা যদি 1 বসাই তাহলে দুটো, এন এর মান 2 বসালে 8টা, এন এর মান 3 বসালে 18টা, এন এর মান যদি 4 বসাই তাহলে 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 32 বা 32টা। এই হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর কক্ষপথে 2n² ল অনুযায়ী ইলেকট্রন, আমাদের 2n² লটা কাজ করে না। তাহলে 5, 6, 7 নম্বর কক্ষপথে 2n² সূত্র কাজ করে না। এই 5, 6, 7 নম্বর কক্ষপথে কিন্তু 32টা করে ইলেকট্রন ধরবে ম্যাক্সিমাম। তাহলে এই 2n² সূত্রের এখানে ডিমেরিটস, মানে এখানে কাজ করে না, ফল্ট হয় এগুলোই। এই তাহলে 5, 6, 7 নম্বর কক্ষপথে 2n² ল কাজ করে না। তাহলে আমার বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে যারা ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এরা সবাই ইলেকট্রন, সবাই দেখতে একই রকম, সবারই ভর একই, সবারই প্রপার্টি, মানে প্রত্যেকটা ইলেকট্রন কোন ধরনের, নেগেটিভ ক্যারেক্টার। তাহলে প্রত্যেকটা প্রপার্টি হচ্ছে নেগেটিভ। তাহলে এরা সবাই তো ইলেকট্রন। তাহলে একটা পরমাণুর মধ্যে যদি কোনো একটা ইলেকট্রনকে আমি ডিনোট করতে চাই, মনে করে এই ইলেকট্রনটাকে আমি ডিনোট করতে চাইবো, তাহলে এই ইলেকট্রনটা কিভাবে প্রকাশ করবো, ওই ইলেকট্রনটার কথা বলছি। এরা তো সবাই ইলেকট্রন, সবারই ভর একই আছে, সবারই প্রপার্টি এক আছে। তাহলে এই ইলেকট্রনটাকে ডিনোট করবো কিভাবে, এই জন্য আসছে কোয়ান্টাম নাম্বার সামেও। অর্থাৎ একজন মানুষকে ডিনোট করার জন্য আমি চারটে সংখ্যা ইউজ করছিলাম, তার নাম, তার বাবার নাম, তার টাইটেল, তার লোকেশন। ঠিক একই রকম ভাবে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের, পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটাকে সঠিকভাবে ডিনোট করার জন্য যে সংখ্যাগুলো ইউজ করা হয়, সেই সংখ্যাগুলোকে বলেছে আমাদের কোয়ান্টাম সংখ্যা সমূহ বা কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার কত রকম আছে, চারটে কোয়ান্টাম নাম্বার আছে। অর্থাৎ একটা ইলেকট্রনকে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান যে কোনো কক্ষপথের একটা ইলেকট্রনকে নিখুঁতভাবে ডিনোট করার জন্য চারটে সংখ্যা ইউজ করা হয়। এই চারটে সংখ্যাকে একসঙ্গে বলছে কোয়ান্টাম নাম্বার সমূহ। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে তোমরা জানো, এর আগের ভিডিও আমি দেখেছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 নম্বর। 2 নম্বর কি, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগংশীয় কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 নম্বর। 3 নম্বর কি, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আরেকটা আছে স্প্রিং কোয়ান্টাম নাম্বার। এই চারটে কোয়ান্টাম নাম্বার যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের একটা ইলেকট্রনের প্রতি, তাহলে ওই ইলেকট্রনটাকে আমি সঠিকভাবে ডিনোট করতে পারবো। আচ্ছা যাক, এই চারটে কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি জিনিসটা কি। প্রথম যেটা, সেটা হচ্ছে কোয়ান্টাম, আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কটা কক্ষপথে ঘুরে, 7টা কক্ষপথে ঘুরে। 7টা স্পেশাল কক্ষপথে, যে কোনো কক্ষপথে নয়, এমন কক্ষপথে ঘুরবে যে কক্ষপথের কৌণিক ভরবেগটা হবে h/2π এর সরল গুণিতক। তাহলে এই যে কক্ষপথগুলো ঘুরছে, প্রথম কক্ষপথটা 1 নম্বর কক্ষপথ,
2 নম্বর দ্বিতীয় কক্ষপথটাকে বলে 2 নম্বর, তারপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 1 2 3 4 5 6 7 এগুলোকে একটা সংখ্যা দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে n দিয়ে। এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি না, কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আছে, 1 নম্বর না 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলোকে একসঙ্গে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এখন একটা জিনিস দেখো, যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি আমার জানা থাকে, মনে করো যে 4 নম্বর কক্ষপথে আমি 4 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে সেটা যদি জানতে চাই, তার যে রাশিমালা সেটা নিলস বোরের অ্যাটমিক মডেল থেকে পাই, mvr সমান nh/2 পাই, যেখানে এমটা কি, এমটা হচ্ছে আমাদের মাস অফ ইলেকট্রন, ভিটা ভেলোসিটি অফ ইলেকট্রন, আর 4 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনের ভর, ওই ইলেকট্রনটার গতিবেগ কত গতিবেগ সেটা ভি, আরটা কি রেডিয়াস, রেডিয়াস মানে কি নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনটার দূরত্ব, এনটা কি, এনটা হচ্ছে কত নম্বর কক্ষপথে ঘুরছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সেইটাই সেই হচ্ছে এখানে 4 হবে। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর 2 পাই এটা মান তোমরা জানো। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে এন এর মানটা যদি বলা থাকে, তাহলে কিন্তু আমরা ওই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা আমরা সহজে বের করতে পারবো, mvr সমান nh/2 পাই। তাহলে এই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কথা, ব্যাস 1 নম্বর। তাহলে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমি এই জিনিসটা জানতে পারি। এরপর যেটা আসবো সেটা 2 নম্বরে যেটা যাব, সেটা হচ্ছে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা। এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দিয়ে ডিনোট করি। দেখো, এই বিষয়টা জানতে গেলে তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখেছি যে হাইড্রোজেনের রেখা বর্ণালীতে, হাইড্রোজেনের যে রেখা বর্ণালীটা পাওয়া গিয়েছিল সেখানে কটা বর্ণ পাওয়া গিয়েছিল, 4টে বর্ণ, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীলাভ সবুজ, একটা নীল, একটা বেগুনি। এই 4টে যে বর্ণ বা কালার পাচ্ছিলাম, এই কালারের যে কোনো একটা বর্ণকে, মনে করো লালটাকে যদি আমি হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপিক মেশিন বা উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালীবীক্ষণ যন্ত্রের মধ্যে যদি আমি রেখে দেখি, তাহলে দেখবো এই এক একটা কালার অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। তাহলে এক একটা বর্ণ অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাওয়ার অর্থটা কি, সেইটাই আমাদের বিজ্ঞানী সমারফিল্ড বললেন, যে প্রত্যেকটা কক্ষপথের একাধিক উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। আমরা যেমন কক্ষপথের কথা বলছি, বুঝে প্রতিটা কক্ষপথেরই একাধিক উপবৃত্তাকার কক্ষপথ আছে। এই উপবৃত্তাকার কক্ষপথগুলো কার উপর ডিপেন্ড করবে, বলছে এই বৃত্তাকার কক্ষপথের উপর নির্ভর করবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে। তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথের কথাই আমি এবার আসছি। এই উপবৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা এল দিয়ে ডিনোট করি, যেগুলো হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এখান থেকে আসছে। মনে করো এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথের কথা বলছি, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, মানে এন এর মানটা 4। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 4 হয়, তাহলে এই 4 নম্বর কক্ষপথে, মানে এইখানে 4 নম্বর কক্ষপথ মানে কোন কক্ষপথটাকে বলছে, কে এল এম এন, এন কক্ষপথটাকে এঁকেছি, মানে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই 4 নম্বর কক্ষপথে কতগুলো উপকক্ষ থাকবে, বলছে উপকক্ষের সংখ্যাটা কোথা থেকে হবে, এন সমান যদি 4 হয়, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 4 হয়, তাহলে এল এর মানটা মানে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা যেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এল দিয়ে ডিনোট করা হয়, সেই এল এর মানটা কত হবে, 0 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে 0 থেকে শুরু হয়ে n-1। এখন দেখো যে n এর মান যদি 4 হয়, তাহলে কোথা থেকে শুরু হয়েছে, 0, তাহলে 0 থেকে শুরু হয়েছে, n-1 মানে কত, 4-1, মানে 0 থেকে 4-1 মানে কত, 3। তাহলে 0 থেকে 3 এর মধ্যে সকল পূর্ণ সংখ্যা হবে এল এর মান। তাহলে 0 থেকে 3 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি আছে, 0 আছে একটা, 1 আছে একটা, 2 আছে একটা, 3 আছে একটা। অর্থাৎ 4 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 4 হয়, তাহলে কতগুলো গৌণ সংখ্যা পাবো, মানে এল এর মানটা কটা পাবো, এল এর মানটা 4টে পাবো। অর্থাৎ এন এর মান যত হবে এল এর মান হবে তত সংখ্যক। এল এর মান যদি 5 হয়, মানে এন সমান 5, তাহলে এল সমান কত হবে, এল এর মানটা তত সংখ্যক হবে। এন সমান যদি 5 হয়, এল কত হবে, 0 থেকে শুরু হবে 5-1 পর্যন্ত, মানে 0 থেকে 4 এর মধ্যে সকল পূর্ণ সংখ্যা। তাহলে কত হবে, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, কটা হলো, 5টা। এই 5টা কক্ষপথগুলো আমি পাচ্ছি, মানে উপবৃত্তাকার কক্ষপথ। দেখো এই বিষয়টা থেকে এবার আসা যাক, মনে করো এই 5টা আমাদের, তাহলে এন সমান যদি 4 হয়, তাহলে কটা উপবৃত্ত পাচ্ছি, না 4টে উপকক্ষ পাচ্ছি। কি কি, 1, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। 0, 1, 2, 3 মানে এই কক্ষপথের সামনে যেটা আছে সেটা হচ্ছে কত ধরা হয়, সেটা দেখো নিউক্লিয়াস থেকে, যেটা নিউক্লিয়াসের খুব কাছে, নিউক্লিয়াসের কাছে কোনটা আছে, এই উপকক্ষটা আছে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে, এটা নিউক্লিয়াসের যে কাছে আছে
তার উপবৃত্তীয়তা সবচেয়ে বেশি। যে উপবৃত্তীয়তা মানে কি, যেটা যত বেশি ডিম্বাকার, এই উপবৃত্তীয়তা যত বেশি হবে, উপবৃত্তীয়তা যত বেশি হবে তার ক্ষেত্রে এল এর মানটা 0 হবে। তাহলে এইটা হচ্ছে L0। তাহলে এইটার ক্ষেত্রে L0 দেখতে পাচ্ছ, n সমান কত 4, মানে 4 নম্বর কক্ষপথেরই এগুলো উপকক্ষ। ওই 4 নম্বর কক্ষপথের বলি n সমান 4 বলা আছে। এল এর মানটা কত না 0। কেন এল এর মান 0 হলো না, এটা নিউক্লিয়াসের কাছে আছে এবং এর উপবৃত্তীয়তা সবচেয়ে বেশি, এই জন্য এল এর মান 0। তারপরটা n সমান কত 4 নম্বর কক্ষপথেরই, ওই জন্যই n সমান 4 দিয়ে আছে। l সমান কত 1, তাহলে 0 হবে, তারপরে 1 হবে, তারপরে কত 2 হবে, তারপর 3 হবে। এই বৃত্তাকার যে কক্ষপথটা এটা হচ্ছে এল এর মান 3। এখন দেখো যে এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা যেগুলোকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল সমান কত হয় 0 1 2 3, অর্থাৎ 0 থেকে শুরু হবে এবং n-1 পর্যন্ত হবে। এই 0টাকে আমরা সবসময় কি দিয়ে প্রকাশ করি, 0 মানে সেটাকে s দিয়ে প্রকাশ করা হয়, 1 মানে সেটা p দিয়ে প্রকাশ করা হয়, 2 মানে সেটাকে d দিয়ে প্রকাশ করা হয়, আর 3 মানে সেটাকে f দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা 0 না বলে আমরা কি বলবো, sp-df দিয়ে লিখবো। যদি কোয়ান্টাম সংখ্যা 2 হয়, মনে করো কোয়ান্টাম সংখ্যা 2 মানে n এর পরিবর্তে 2 আছে, তাহলে l কত হবে 0 আর 1 হবে, সেক্ষেত্রে s আর p হবে। আচ্ছা, এগুলো কিভাবে লেখা হয় সেটা দেখো। দেখো 4 নম্বর কক্ষপথে আছে, 4 নম্বর কক্ষপথের কটা উপকক্ষ পেলাম, 4টে উপকক্ষ। কি কি পাচ্ছি, 4 নম্বর কক্ষপথের জন্য লিখলাম 4, প্রথমে একটা 0 পেয়েছি ওই জন্য 4s। 4 নম্বর কক্ষপথের জন্য প্রত্যেকটার সময় 4 অ্যাড করে করে গেছি, দেখো 4s, এই যে এখানে বলছি 4 নম্বর কক্ষপথে এরা যেহেতু আছে তাহলে প্রত্যেকের সময় 4 যোগ হয়ে গেছে, তাহলে 4s 4p 4d 4f। তাহলে n সমান যদি 4 হয় তাহলে l এর মানটা কত হবে না 4s 4p 4d 4f। বিষয়টা ক্লিয়ার হলো। এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি, কি জানতে পারবো, দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারি, মানে n, এই যে n মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে ডিনোট করি, যেখানে n এর মানটা 1 2 3 4 5 6 7। এই n এর মানটার সাহায্যে আমরা কি জানতে পারি, যে প্রথম n এর মানটার সাহায্যে আকারটা জানতে পারা যায়, যে আকারটা n এর মান যদি কম হয় মানে 1, n এর মান যদি 1 হয় তাহলে এই বৃত্তটা ছোট, মানে এর আকারটা ছোট, মানে কি নিউক্লিয়াসের কাছে আছে। এখন n এর মান যদি 7 হয়, নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, আকারটা বড়। তাহলে n এর মানের সাহায্যে কি বোঝা যায়, n এর মানের সাহায্যে বোঝা যায় আকারটা বড় না ছোট, এটা জানা যায়। অর্থাৎ n এর মানের সাহায্যে আমরা বুঝতে পারবো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা অনেক দূরে আছে না নিউক্লিয়াস থেকে কাছে আছে। n এর মানটা যদি 7 হয় তাহলে নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, মানে অনেক বড় আকারটা হবে বৃত্তাকার। n এর মানটা যদি 1 হয় তাহলে অনেক ছোট বৃত্তাকার হবে, মানে নিউক্লিয়াসের কাছে আছে, এটা জানতে। n এর মানের সাহায্যে কি জানতে পারি, আকৃতি। এলটা কি প্রকাশ করছে, এখানে ইলেকট্রন ঘুরছে, তাহলে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। যদি উপবৃত্তাকার এল সমান 0 হয় তাহলে বলবো কি না 4 নম্বর কক্ষপথে সবচেয়ে যেটা উপবৃত্তীয়, যার উপবৃত্তীয়তা বেশি, মানে যেটা বেশি ডিম্বাকার, সেই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে। তাহলে অ্যাকচুয়ালি বোঝা যায় কি আকৃতি, সেটা ডিম্বাকৃতি আছে না গোলাকৃতি আছে। এল এর মান যদি 3 হয় তাহলে 4 নম্বর কক্ষপথে অ্যাকচুয়ালি সে ঘুরছে। এল এর মান যদি 0 হয় তাহলে অ্যাকচুয়ালি 4 নম্বর কক্ষপথের যে উপকক্ষটা আছে সে বৃত্তাকার উপকক্ষ এসে ঘুরছে। তাহলে এল এর মানের সাহায্যে কি বুঝতে পারি, আকৃতিটা। এন এর মানের সাহায্যে কি বোঝা যায়, আকারটা, নিউক্লিয়াসের কাছে ঘুরছে না নিউক্লিয়াস থেকে দূরে ঘুরছে। আর এল এর মানের সাহায্যে বোঝা যাবে যে আকৃতি, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, 4 নম্বর কক্ষপথে ঘুরছে, 4 নম্বর কক্ষপথের সবচেয়ে বড় যে উপবৃত্তাকার কক্ষপথটা আছে তাতে ঘুরছে, এটা বোঝা যাবে আমাদের এল এর মানের সাহায্যে। তাহলে আকার বোঝা যায় এর সাহায্যে, মুখ্য কোয়ান্টামের সাহায্যে, গৌণ কোয়ান্টামের সাহায্যে বোঝা যায় আকৃতি। এবার আসছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেখো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি সেটা একটা বুঝো। প্রথম দেখা যায় যে জিভেন এফেক্ট আর স্টার্ক এফেক্ট, এর আগে আমি বলে দিয়েছি যে পারমাণবিক বর্ণালীতে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো, অর্থাৎ একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছিল, এই অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার যে কোনো একটাকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তাহলে ওই সূক্ষ্ম রেখাগুলোকে দেখা যায় আরো সূক্ষ্মতর রেখাতে ভেঙে যায়। এই যে ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটা সূক্ষ্ম রেখা অসংখ্য সূক্ষ্ম রেখায় ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলছে জিভেন এফেক্ট। আর ঠিক সেম সিস্টেম ঘটে যে একটা সূক্ষ্ম রেখার উপর যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে এই একটা সূক্ষ্ম রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। এই একটা সূক্ষ্ম রেখা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায় তাহলে তাকে বলা হচ্ছে স্টার্ক এফেক্ট। এই স্টার্ক এফেক্ট আর জিমেন এফেক্ট এর কারণ ব্যাখ্যা করার জন্য আমাদের আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক ক্ষেত্র। বা আমাদের দেখো এটা কি বলা হচ্ছে ম্যাগনেটিক আমাদের কোয়ান্টাম নাম্বার বিষয়টা এখান থেকে আসছে।
যে ইলেকট্রনগুলো যখন ঘোরে, মনে করো ইলেকট্রন ঘুরছে, এই একটা উপবৃত্তাকার কক্ষপথে মনে করো একটা ইলেকট্রন ঘুরছে, এইটাতে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে ইলেকট্রনটা যদি এদিকে ঘুরে, কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাহলে ইলেকট্রনটা যেদিকে ঘুরবে সেদিকে কি হবে, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে ইলেকট্রনটা ঘোরার জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। আমি সেখানে যদি একটা চৌম্বক ক্ষেত্র রাখি বাইরে থেকে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্রকে কি করবে না, একটা ইন্টারাক্ট সৃষ্টি করবে, যার ফলে কি হবে, ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। মানে বুঝতে পারলে আমি কি বলতে চাইছি, এর আগে ডিটেলস আমি আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিওতে। তাহলে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে বা উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘোরে, তখন ইলেকট্রন যেহেতু নেগেটিভ আধানগ্রস্ত কণা, তারা ঘোরার জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের কাছে যদি আমি বাইরে থেকে একটা চৌম্বক ক্ষেত্র রাখি, তাহলে এই বাইরের চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্রকে কি করবে না, একটা ইন্টারাক্ট সৃষ্টি করবে, অর্থাৎ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যার ফলে ওই ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্রটা সামান্য পরিমাণ ডিসব্যালেন্স হয়ে যাবে। এই সামান্য পরিমাণ ডিসব্যালেন্স হওয়ার জন্য ওদের মধ্যে আমাদের এনার্জি ডিফারেন্স হবে। এই এনার্জি ডিফারেন্সটাকে ডিনোট করার জন্য আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ব্যবহার করা হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এগুলোকে বলা হচ্ছে আমাদের কক্ষক, মানে এম দিয়ে ডিনোট করা হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে এম দিয়ে ডিনোট করা হয়, এই এম অ্যাকচুয়ালি কি, এম কে বলা হচ্ছে কক্ষক, একে বলা হচ্ছে অরবিটাল। এখন দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এগুলোকে বলা হচ্ছে অরবিট। তাহলে অরবিট কোনগুলো বলা হচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এগুলো হচ্ছে অরবিট, মানে এগুলো কক্ষ। আর এইগুলোকে বলা হচ্ছে উপকক্ষ, যেটাকে বলা হচ্ছে সাবসেল। কি বলা হয়, উপকক্ষকে বলা হয় সাবসেল। আর এই যে ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র যেটা বলছে এম দিয়ে ডিনোট করা হয়, এই এম এম কে বাংলায় বলা হয়েছে কক্ষক। কক্ষক মানে অরবিটাল, ঠিক আছে। এখন এম এর মানটা, যেমন একটু আগে আমরা দেখছিলাম যে এই এল এর মানটা এন এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এল এর মানটা ডিপেন্ড করছে কার উপর, এন এর উপর। এন মানে কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করছে। বলছি এন এর মানটা যদি 4 হয়, তাহলে এল এর মানটা কত হবে, 0 থেকে শুরু করে n-1। মানে এখানে যে কক্ষপথটা বলছে, মানে এন, সে এন এর উপর ডিপেন্ড করছে, তাহলে এল এর মান ডিপেন্ড করছে এন এর উপর। ঠিক সেম সিস্টেম, যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক ক্ষেত্র যেটা বলা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ডিপেন্ড করছে এল এর উপর। কেমন করে ডিপেন্ড করছে, বলছে এম এর মানটা, এল এর মান যা হবে, -L থেকে শুরু করে +L পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। বিষয়টা ক্লিয়ার আমি কি বলতে চাইছি, বলছি এম এর মানটা ডিপেন্ড করছে কার উপর, এল এর উপর। যেমন এল এর মান ডিপেন্ড করছে এন এর উপর। কিভাবে ডিপেন্ড করছে, বলছি এল এর মানটা 0 থেকে শুরু হয়ে n-1 সকল পূর্ণ সংখ্যা। n যদি 4 হয়, তাহলে এর সমান কত হবে, 0 থেকে শুরু করে n-1 মানে কত, n-1 মানে 4-1 তার মানে 3, তাই 0 থেকে 3 এর মধ্যে, মানে 0 1 2 3 এল এর মানটা পাচ্ছিলাম। ঠিক একই রকম ভাবে এম এর মানটা ডিপেন্ড করছে এল এর মানের উপর। এল এর মান যা হবে, এম এর মানটা হবে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। বিষয়টা ভালো করে দেখানো, এখানে দেখানো, এম এর মানটা -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। মনে করো যে এল এর মানটা 1, তাহলে এবার একটা এক্সাম্পল দিচ্ছি। এল এর মান যদি 1 হয়, তাহলে এম সমান কত হবে, বলছে এল এর মানটা যা হবে -L থেকে শুরু হয়ে 0 হয়ে +L পর্যন্ত। তাহলে এল যদি 1 হয়, তাহলে এম সমান কত হবে, -1 তারপরে 0 তারপরে +1। এই এম এর মানটাকে আমরা বলি কক্ষক বা অরবিটাল। এটাকে তিনটে, মানে অ্যাকচুয়ালি কক্ষক মানে কি, ইলেকট্রনের ঘর, এই ঘরগুলো ইলেকট্রন থাকে অ্যাকচুয়ালি। এই আমরা এম এর মানটাকে, মানে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে 3টে ঘর দিয়ে প্রকাশ করে। 3 মানে কি, এল এর মান যদি 1 হয়, তো অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে নিটের, এখান থেকে কোশ্চেন পড়ে, এল সমান 1 হলে অরবিটালের নাম্বার অফ অরবিটাল কত, তার নাম্বার অফ অরবিটাল মানে এম এর মান চাইছি, তাহলে এম সমান কত, এম এল এর মান যদি 1 হয়, তাহলে এম সমান কত, -1 থেকে শুরু হবে, -1 0 +1। তাহলে কথা হলো 1 2 3, তিনটে ঘর দিয়ে ডিনোট করা হয়। তাহলে একটা হচ্ছে -1 তারপর 0 তারপর +1, ব্যাস হয়ে গেল। যে এল এর মানটা যদি 2 হয়, তাহলে এম এর মানটা কত হবে, বলছে এম এর মানটা হচ্ছে -2 তারপরে -1 তারপর 0 তারপরে +1 তারপর +2, টোটাল কত হলো, টোটাল হচ্ছে 5টা। এই যে 5টা ঘর করা আছে, 1 2 3 4 5, অর্থাৎ এটা কত হবে, -2, এটা -1, এটা 0 তারপরে +1 +2। বিষয়টা ক্লিয়ার। এরপর যেটা হবে সেটা হচ্ছে স্প্রিং কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা একটু বিষয়টা বুঝতে হবে, যে এই যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্প্রিং কোয়ান্টাম নাম্বার, এটা এলো কেন, বলছে আমরা যে হাইড্রোজেনের রেখা প্রণালীর যে সূক্ষ্মতর গঠন, এই সূক্ষ্মতর গঠনগুলো এই তিনটে দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এর সাহায্যে ডিটেলসে এটা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল না। এই ব্যাখ্যা করা না যাওয়ার ফলে দুজন বিজ্ঞানী, একটা হচ্ছে হুলেনব্যাক আর একটা হচ্ছে গোল্ডস্মিথ, এই দুজন বিজ্ঞানী কিন্তু
এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা প্রথম এখানে আনেন এবং পুরো বিষয়টা মানে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার করেছিল যে এই যে হাইড্রোজেনের রেখা বর্ণালী যে সূক্ষ্মতর গঠন, একটা সূক্ষ্ম রেখা আরো সূক্ষ্ম রেখা ভেঙে যাচ্ছে কেন, এই টোটাল বিষয়টা আমাদের বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী, একটা হচ্ছে হোলেনব্যাক আর একটা হচ্ছে গোল্ডস্মিথ, এরা দুজন কিন্তু ব্যাখ্যা করেছিল তার স্পিন কোয়ান্টাম নাম্বার সাজে। স্পিন কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি অ্যাকচুয়ালি বলছে, আমরা জানি যে সৌরজগতের ক্ষেত্রে যেই দেখা যায়, দেখবো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করে, নিজের অক্ষের চারিদিকে ঘুরতে 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 সূর্যকে প্রদক্ষিণ করে। এই যে নিজের অক্ষের চারিদিকে পৃথিবী ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, এই নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য কি হয়, দিনাত্রির পরিবর্তন হয়, মানে দিন হয় রাত হয়, আর সূর্যকে পরিক্রমা করার জন্য ঋতু পরিবর্তন হয়। এটা তো তোমরা জানো আশা করি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের সৌরজগতে আমাদের পৃথিবী যেমন অ্যান্টি ক্লকওয়াইজ নিজের চারদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরে, আমাদের পরমাণুর ক্ষেত্রে যদি আমি ইলেকট্রন গুলোর কথা ধরি, তাহলে এই দুজন বিজ্ঞানী বললেন যে পরমাণুর ক্ষেত্রে প্রতিটা ইলেকট্রন কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরতে 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 নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। অর্থাৎ ঠিক যেমন সৌরজগতে ঘটে, ইলেকট্রনের ক্ষেত্রে তেমনটাই ঘটে। ইলেকট্রন গুলো কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরতে 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 নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। এই ইলেকট্রনের ঘূর্ণনটা কোন দিকে হয়, যেমন পৃথিবী অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, ইলেকট্রন গুলো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ঘুরতে 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 নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। এই ইলেকট্রনের ঘূর্ণনটা কোন দিকে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আবার আমাদের ক্লকওয়াইজ হয়। তাহলে ইলেকট্রনের ঘূর্ণন কিন্তু দুরকম, যেমন পৃথিবীর ঘূর্ণন একরকম অ্যান্টি ক্লকওয়াইজ, ইলেকট্রনের ঘূর্ণন কি দুরকম, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ইলেকট্রন গুলো ঘুরে সেইটাকেই প্রকাশ করার জন্যই কিন্তু আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করা হয়েছে। ইলেকট্রন গুলো যদি ক্লকওয়াইজ ঘুরে সেইটাকে প্লাস হাফ দিয়ে ডিনোট করা হয়, আর ইলেকট্রন গুলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সেটাকে মাইনাস হাফ দিয়ে ডিনোট করা হয়। এই জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার দু রকম হয়, একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটাকে এস দিয়ে ডিনোট করা হয়, সে এস এর মানটা কত হয়, এস এর মানটা প্লাস হাফ থেকে মাইনাস হাফের মধ্যে। এস প্লাস হাফ মানে কি, এস সমান প্লাস হাফ মানে কি, এটা ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে। এস হচ্ছে মাইনাস হাফ মানে কি, ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি। যদি একটা ইলেকট্রনের এই স্প্রিং কোয়ান্টাম নাম্বার করকম দুরকম, একটা প্লাস হাফ থেকে মাইনাস হাফ, তাহলে প্লাস হাফ হতে পারে আর মাইনাস হাফ হতে পারে, ব্যাস বিষয়টা ক্লিয়ার এটা। এখন দেখো যে যদি যে কোনো একটা, তাহলে আমরা চারটে বিষয়, এই চারটে কোয়ান্টাম সংখ্যা নিয়ে ডিটেলস আমি আলোচনা করলাম। এই চারটে কোয়ান্টাম সংখ্যায় আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এর সাহায্যে কি বোঝা যায় সেটা একটু বুঝে দাও। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে ডিনোট করছি, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দিয়ে ডিনোট করি। এন এর সাহায্যে কি বোঝা যায়, যে আকারটা কেমন, মানে আকারটা বড় না আকারটা ছোট, মানে আকার বোঝার জন্য আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন কে বোঝা যায়। বিষয়টা বোঝা গেল। যদি ছোট হয় তাহলে কি বুঝবো, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আছে, যদি বড় হয় তাহলে বুঝবো কি না নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে। বিষয়টা বুঝতে পারলে, ছোট মানে কি বৃত্তটা কম, বৃত্তটা ছোট মানে কি, বৃত্তটা ছোট মানে কি সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আছে। যদি বলা হয় 7 নম্বর কক্ষপথ মানে কি আকারটা অনেক বড়, আকারটা অনেক বড় মানে কি অনেক বড়, অনেক বড় মানে কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা অনেক দূরে আছে। তাহলে এন মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, যে আকার। আর এলটা মানে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা, এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারি, আকৃতি। বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে না উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথ হলে কত নম্বর বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি। অর্থাৎ এল এর সাহায্যে আকৃতি জানতে পারি, যে ডিম্বাকার কক্ষপথে ঘুরছে সেই ডিম্বাকৃতি কক্ষপথটা সবচেয়ে বড়, মানে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, সেই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে না বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, আকৃতি যে জানা যায় এল এর সাহায্যে। এম এর সাহায্যে কি জানা যায়, যে কত নম্বর কক্ষকে আছে, কত নম্বর কক্ষক মানে কত নম্বর ঘরটাতে আছে ইলেকট্রনটা, 1 নম্বর ঘর না 2 নম্বর না 3 নম্বর, -1 না -2 না -3, এইটা জানা যায় এম এর সাহায্যে। তাহলে কক্ষক কত নম্বর কক্ষকে আছে এটা জানার জন্য এম ব্যবহার করা হয়, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সাহায্যে জানা যায়। আর এসটা কি বা স্প্রিং কোয়ান্টাম নাম্বার, এর সাহায্যে বোঝা যায় ইলেকট্রনটা ঘুরছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বললাম। এরপর একটা জিনিস দেখো, যদি এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি তোমাকে বলা থাকে সেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বার করতে পারলে সেক্ষেত্রে mvr সমান nh/2 পাই। এটা গৌণ কোয়ান্টাম সংখ্যা যদি বলা থাকে, মানে n এর মান যদি দেওয়া থাকে, তাহলে n এর মান দেওয়া থাকলে কিন্তু কৌণিক ভরবেগ বার করতে পারবে, তার রাশিমালা হচ্ছে mvr সমান nh/2 পাই। যদি গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে l এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে বলছে এই উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এরকম যদি বলে তাহলে সেক্ষেত্রে বার করবে কি করে, উপবৃত্তাকার কক্ষপথে মানে এল এর মানটা দেওয়া আছে, এল এর মান যদি দেওয়া থাকে
তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করা হয়। সেই ক্যাপিটাল এল সমান কত? √L ইন্টু L+1 h/2 পাই। এটা আছে তার ফর্মুলা। এই ফর্মুলাগুলো একটু নিখুঁতভাবে জানবে, কারণ যারা নিট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ ফর্মুলা, কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ দেয়, শর্ট কোশ্চেন দেয়। যেমন বলবে যে এল সমান 3 হলে ওই কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে ক্যাপিটাল এল সমান কত লিখবো? √L ইন্টু L+1 h/2 পাই। এল এর পরিবর্তে কত লিখবো? 3 লিখবো। তাহলে 3 ইন্টু √3 ইন্টু 3+1 মানে 4। তাহলে 3 4 12, তাহলে √12 h/2 পাই, h/2 পাই রেখে দিবে, এটাকে চেঞ্জ করতে হবে না, একই থাকবে √12 h/2 পাই। তাহলে এল সমান 3 হলে ওই কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? √12 h/2 পাই। ব্যাস হলো। তাহলে এল এর মান মানে গৌণ ও কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকলে, ওই গৌণ ও কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকলে ওখানকার কৌণিক ভরবেগ আমরা বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে মনে করো যে স্প্রিং কোয়ান্টাম নাম্বার তোমার দেওয়া আছে, মানে এস এর ভ্যালু দেওয়া আছে। স্প্রিং কোয়ান্টাম নাম্বার মনে করো +½ এরকম দেওয়া আছে। স্প্রিং কোয়ান্টাম নাম্বার যদি দেওয়া থাকে, সেই স্প্রিং কোয়ান্টাম নাম্বার দেওয়া থাকলে সেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি না, স্প্রিং কোয়ান্টাম নাম্বারে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা হয়। তাহলে ক্যাপিটাল এস সমান কত না √S ইন্টু S+1 h/2 পাই। তাহলে এই যে আমি ফর্মুলাগুলো লিখেছি, এই ফর্মুলাগুলো যারা নিট পরীক্ষা দিবে, যারা 12 পরীক্ষা দিবে, যারা 11 দিবে, ক্লাস 11, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ পড়বে। তাহলে পুরো বিষয়টা আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম এতক্ষণ পর্যন্ত। প্রতিটা কোশ্চেন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে টোটাল ডিটেলস বিষয়টা বলা আছে, এগুলো তোমরা ভালো করে দেখো। আশা করি এখান থেকে একটা কোশ্চেন পাবে, যারা নিট পরীক্ষা দিচ্ছ তারা এটাকে ছাড়বে না, ঠিক আছে? তাহলে এবার দেখা হচ্ছে যে এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে কত রকমের অঙ্ক হয়, সেই অঙ্কের একটা ভিডিও নিয়ে।